গল্পের শুরু হয় অ্যালাস্কার ব্যারো নামে একটি ছোট্ট শহর থেকে। বছরের এই সময়টাতে এখানে শুরু হয় পোলার নাইটস, অর্থাৎ টানা 30 দিন সূর্য ওঠে না। তাই এই সময় শুরু হওয়ার আগেই যাদের সুযোগ থাকে তারা শহর ছেড়ে চলে যায়, কারণ একবার অন্ধকার নেমে এলে এই শহর প্রায় বাইরের পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আজ সূর্য ওঠার শেষ দিন। শহরের মানুষজন নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। কেউ খাবার মজুর করছে, কেউ বাড়ি নিরাপদ করছে, আবার কেউ শেষ ট্রেনে করে শহর ছেড়ে চলে যাচ্ছে। অন্যদিকে শহরের শেরিফ এবেন ওয়েলসন আর তার সহকারী বিলি নিয়মিত টহলে বের হয়েছে। সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর তারা একটা অদ্ভুত খবর পায়। শহরের বাইরে কেউ সব স্যাটেলাইট ফোন ও যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে ফেলছে। এবেন ঘটনাস্থলে পৌঁছে দেখে সত্যি একটার পর একটা যন্ত্র ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে। প্রথমে সে ভাবে হয়তো এটা কোনো দুষ্কৃতির কাজ, কিন্তু তার মনে একটা প্রশ্ন থেকেই যায়, শুধু যোগাযোগ ব্যবস্থা কেন? এদিকে আরেকটা খবর আসে, শহরের সব স্লেজ কুকুরদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। বরফের দেশে এই কুকুরগুলো ছিল মানুষের যাতায়াতের অন্যতম ভরসা। একদিনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা নষ্ট, কুকুর হত্যা, সব মিলিয়ে ঘটনাগুলো যেন একে অপরের সঙ্গে জুড়ে যাচ্ছে। এবেন বুঝতে পারে কেউ পরিষ্কার করেই শহরটাকে ধীরে ধীরে অচল করে দিচ্ছে। এদিকে আমরা পরিচিত হই স্টেলারের সঙ্গে। সে দমকল বিভাগে কাজ করে এবং সে এবেনের সাবেক স্ত্রী। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তারা অনেক আগেই আলাদা হয়ে গেছে। কাজ শেষ করে আজই তার শহর ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। এয়ারপোর্টে যাওয়ার পথে তার গাড়ির দুর্ঘটনার শিকার হয়। সে অক্ষত থাকলেও গাড়িটা আর চালানোর অবস্থা নেই। সে এবেনকে ফোন করে সাহায্য চায়। এবেন নিজের সহকারী বিলিকে পাঠিয়ে দেয় তাকে আনতে, কিন্তু ততক্ষণে এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে। মানে স্টেলারও এখন এই শহরে আটকে গেল পুরো 1 মাসের জন্য। এদিকে তদন্ত করতে গিয়ে এবেন আরেকটা ধাক্কা খায়। শহরের একমাত্র হেলিকপ্টারও কেউ নষ্ট করে দিয়েছে। এখন আর আকাশপথ নেই, যোগাযোগ নেই, বরফের মধ্যে যাতায়াতের কুকুরও নেই। সব মিলিয়ে মনে হচ্ছে কেউ খুব হিসাব করে শহরের প্রতিটা পালানোর রাস্তা বন্ধ করে দিচ্ছে। ঠিক সেই সময় শহরে দেখা যায় এক রহস্যময় অচেনা লোককে। লোকটা রেস্টুরেন্টে বসে সবার সঙ্গে দুর্ব্যবহার করছে। তার আচরণ এতটাই অস্বাভাবিক যে শেষ পর্যন্ত এবেন নিজে সেখানে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু লোকটা চোখ মুখে ভয়ের কোনো চিহ্ন নেই, বরং সে এমনভাবে হাসছিল যেন খুব শীঘ্রই এমন কিছু ঘটতে চলেছে যার কথা শুধু সেই জানে। এবেন তাকে থানায় নিয়ে গিয়ে আটক করে, কিন্তু লোকটা একটাও কথাও স্বীকার করে না। এদিকে শহরের বিদ্যুৎ কেন্দ্রে কাজ করা এক কর্মচারী বাইরে অদ্ভুত শব্দ শুনে তদন্ত করতে বের হয়। চারপাশে তখন ঘন অন্ধকার। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একের পর এক ছায়া মূর্তি বেরিয়ে আসে। লোকটা কিছু বুঝে ওঠার আগেই তারা তার উপরে ঝাঁপিয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই তার চিৎকার থেমে যায়, আর বরফের উপর ছড়িয়ে পড়ে তাজা রক্ত। প্রথম শিকার নেওয়ার পর তারা নিঃশব্দে আবার অন্ধকারে মিলিয়ে যায়। এদিকে থানায় আটকে থাকা সেই রহস্যময় লোকটাকে আবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, কিন্তু এবার সে শুধু একটাই কথা বলে, লুকিয়ে পড়ো, ওরা চলে এসেছে। এবেন কিছু বুঝে ওঠার আগেই পুরো শহরের বিদ্যুৎ একসঙ্গে বন্ধ হয়ে যায়। ফোন আগে নষ্ট, এখন আলোও নেই। পুরো ব্যারো শহর মুহূর্তের মধ্যেই অন্ধকারে ডুবে যায়। এবেন দ্রুত বিদ্যুৎ কেন্দ্রের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে সে যে দৃশ্য দেখে সেটা জীবনে কোনোদিনও ভুলতে পারবে না। চারিদিকে রক্ত ছড়িয়ে আছে। বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারীর মাথা শরীর থেকে আলাদা হয়ে পড়ে আছে, আর চারপাশে কোথাও কোনো মানুষ নেই। এবার আর বিষয়টাকে সাধারণ অপরাধ বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এবেন সঙ্গে সঙ্গে পুরো শহরে সতর্কবার্তা পাঠায় যে যেখানে আছো ঘরের ভেতরে থাকো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অন্ধকারের সুযোগ নিয়ে একদল ভয়ঙ্কর প্রাণী শহরের ভেতরে ঢুকে পড়েছে। তারা দরজা জানালা ভেঙে ঘরে ঢুকছে, মানুষকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে, কাউকে সেখানেই হত্যা করছে, আবার কারো রক্ত পান করছে। কয়েক মিনিটের মধ্যেই পুরো শহর আতঙ্কে ভরে ওঠে। এদিকে এবেন আর স্টেলা নিজেদের চোখে সেই প্রাণীগুলোর একজনকে দেখতে পায়। ওরা দ্রুত ট্রাকে উঠে পালানোর চেষ্টা করে,
ঠিক তখনই এক ভয়ঙ্কর প্রাণী লাফ দিয়ে ট্রাকের ছাদে উঠে পড়ে। এবেন বারবার গুলি চালায়, কিন্তু গুলিতে তার তেমন কোনো ক্ষতি হয় না। স্টেলা শেষ মুহূর্তে ট্রাকটা জোরে ঘুরিয়ে তাকে নিচে ফেলে দেয়। কষ্ট করে তারা থানায় ফিরে আসে। এখানেই প্রথমবার তারা নিশ্চিত হয় এরা মানুষ নয়, এরা এমন কিছু যাদের অস্তিত্বের বিশ্বাস করাও কঠিন। থানায় ফিরে রহস্যময় লোকটার মুখোমুখি হতেই সে হেসে বলে, ওরা আমাকে মারবে না, কারণ ওদের এখানে নিয়ে এসেছি আমি। তার এই কথায় সবাই স্তব্ধ হয়ে যায়। তাহলে শহরের সব যোগাযোগ ব্যবস্থা, কুকুর হত্যা, হেলিকপ্টার নষ্ট করা, সব কিছুর পিছনে এই লোকটারই হাত ছিল। কিন্তু সে কেন এমন করলো, আর এই ভয়ঙ্কর প্রাণীগুলো আসলে কারা? এই প্রশ্নের উত্তর পাওয়ার আগেই পুরো ব্যারো শহরটা রক্তে ভেসে যেতে শুরু করে। থানায় আটক থাকা রহস্যময় লোকটার কথা শুনে এবেন বুঝে যায় শহরের ওপর নেমে আসা এই বিপর্যয় কোনো দুর্ঘটনা নয়, সব কিছু আগেই পরিকল্পনা করা হয়েছে। কিন্তু লোকটা আর কিছু বলার আগেই বাইরে থেকে ভেসে আসে একের পর এক মানুষের আর্তচিৎকার। এবেন আর স্টেলা থানা থেকে বেরিয়ে চারিদিকে তাকাতেই দেখে পুরো ব্যারো শহরটা যেন কয়েক মিনিটের মধ্যেই যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। অন্ধকারের ভেতর থেকে একের পর এক ভয়ঙ্কর প্রাণী বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকছে, আর কাউকে বন্দি করছে না, কাউকে বাঁচিয়ে রাখছে না, শুধু হত্যা করছে আর রক্তপান করছে, যেন বহুদিনের ক্ষুধা এক রাতেই মেটাতে এসেছে। এদিকে আমরা প্রথমবার পরিষ্কারভাবে দেখতে পাই এই প্রাণীগুলোর নেতাকে। তার নাম মাল্য। সে নিজেদের সঙ্গীদের এক অদ্ভুত ভাষায় নির্দেশ দেয়। তার প্রথম আদেশ ছিল, কাউকেই পরিবর্তন করবে না, সবাইকে মেরে ফেলো। অর্থাৎ তারা চায় না কোনো মানুষ ভ্যাম্পায়ারে পরিণত হোক। তারা শুধু শহরের প্রতিটা মানুষকে শেষ করে কোনো প্রমাণ না রেখেই এখান থেকে চলে যেতে চায়। এদিকে শহরের আরেক বাসিন্দা জন নিজের স্ত্রীকে নিয়ে বাড়িতে লুকিয়েছিল। হঠাৎ এক ভ্যাম্পায়ার তার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সে মুহূর্তের মধ্যেই জনের স্ত্রীকে টেনে নিয়ে যেতে শুরু করে। জন প্রাণপণের চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না, বরং লড়াইয়ের সময় সে নিজেও আহত হয়ে যায়। ভ্যাম্পায়ারটা তার গায়ে গভীর ক্ষত করে পালিয়ে যায়। সেই সময় কেউ বুঝতেই পারেনি এই ছোট্ট আঘাতই পরে জনের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে। এদিকে এবেন বুঝতে পারে খোলা জায়গায় থাকলে সবাই একে একে মারা যাবে। তাই সে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা জীবিত মানুষদের খোঁজ শুরু করে। অনেক কষ্টে তারা একটা রেস্টুরেন্টে কয়েকজন বেঁচে থাকা মানুষকে খুঁজে পায়। সবাই আতঙ্কে কাঁপছে, কারোর পরিবারের খোঁজ নেই, কেউ জানেই না বাইরে কি হচ্ছে। এবেন সবাইকে শান্ত করে বলে, এখানে থাকলে কেউ বাঁচবে না, তাদের এমন একটা জায়গায় যেতে হবে যেখানে ভ্যাম্পায়ারদের পক্ষে তাদের সহজে খুঁজে পাওয়া সম্ভব হবে না। অবশেষে তারা একটা পুরনো বাড়ির অ্যাটিক বেছে নেয়। উঁচুতে থাকা সেই ছোট্ট জায়গায় সবাই লুকিয়ে পড়ে। এবেনের পরিকল্পনা ছিল কয়েকদিন এখানে লুকিয়ে থাকবে সবাই, তারপর সুযোগ বুঝে খাবার, ওষুধ আর দরকারি জিনিস নিয়ে ইউটিলিটি স্টেশনে চলে যাবে। সেখানেই হয়তো পুরো 1 মাস কাটানো সম্ভব হবে। অন্যদিকে মাল্য সেই রহস্যময় লোকটার সঙ্গে দেখা করতে আসে। লোকটা ভেবেছিল এত সাহায্য করার পুরস্কার হিসাবে এবার তাকেও অমর করে ভ্যাম্পায়ারে পরিণত করা হবে। কিন্তু মাল্যর পরিকল্পনা ছিল অন্য। সে ঠান্ডা মাথায় লোকটার দিকে তাকিয়ে শুধু একবার হাসে, তারপর মুহূর্তের মধ্যেই তার ঘাড় ভেঙে হত্যা করে। কারণ মানুষের প্রতি তার কোনো সম্মান নেই। কাজ শেষ হয়ে গেলে সে কাউকেই জীবিত রাখবে না। এভাবেই কেটে যায় 6টা দীর্ঘ দিন। অ্যাটিকের ভেতরে সবাই নিঃশব্দে লুকিয়ে থাকে। কেউ জোরে কথা বলে না, শিশুদের কান্নাও কোনোভাবে চেপে রাখা হয়, কারণ সামান্য শব্দও তাদের মৃত্যুর কারণ হতে পারে। এদিকে বাইরে ভ্যাম্পায়াররা নিশ্চিন্তে পুরো শহর নিজেদের দখলে নিয়ে নিয়েছিল। 7ম দিনে হঠাৎ বাইরে থেকে এক মহিলা চিৎকার ভেসে আসে। সে সাহায্যের জন্য কাঁদছিল। ভেতরে থাকা সবাই অস্থির হয়ে ওঠে, কিন্তু এবেন জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে আশেপাশের ছাদে কয়েকটা ভ্যাম্পায়ার লুকিয়ে বসে আছে। তখনই সে বুঝে যায় এই মহিলা আসলে একটা টোপ। ভ্যাম্পায়াররা ইচ্ছে করেই তাকে জীবিত রেখেছে, যাতে লুকিয়ে থাকা মানুষগুলো তাকে বাঁচাতে বেরিয়ে আসে। তবুও একজন পুলিশ অফিসার হিসেবে এবেন নিজের বিবেকের কাছে হার মানে। সে একাই বাইরে বেরিয়ে যায়, কিন্তু ঠিক যেটা সে ভেবেছিল সেটাই ঘটে।
ভ্যাম্পায়ারগুলো মহিলাটাকে ঘিরে ফেলে, তারপর সবাই মিলে তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। এবেন কিছু করতে পারে না, তবে ফিরে আসার সময় সে একটা বাড়ির নিচে লুকিয়ে থাকা একজন মানুষকে খুঁজে পায়। সে আর কেউ নয়, জন। এবেন দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু বাইরে আসার পর সে বুঝতে পারে জনের চোখ মুখ বদলে গেছে, তার আচরণও অস্বাভাবিক। পর মুহূর্তেই জন হঠাৎ এবেনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়াতে যায়। এখন আর কোনো সন্দেহ থাকে না, ভ্যাম্পায়ারের আঘাতে জন ধীরে ধীরে ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। বন্ধুকে বাঁচানোর আর কোনো উপায় না দেখে কাপা হাতে এবেন একটা কুঠার তুলে নেয়। এক আঘাতে জনের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। নিজের সবচেয়ে কাছের মানুষদের একজনকে নিজের হাতে হত্যা করতে হওয়ায় এবেন পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু সে জানতো আজ যদি সে এই সিদ্ধান্ত না নিত, তাহলে কাল জনই আরও অনেক নিরীহ মানুষকে হত্যা করত। জনকে হত্যা করার পর ভারী মন নিয়ে এবেন আবার অ্যাটিকে ফিরে আসে। সে সবাইকে জানিয়ে দেয় ভ্যাম্পায়ারের কামড়ে আহত হলে ধীরে ধীরে সেই মানুষও ভ্যাম্পায়ারে পরিণত হয়। এই খবর শুনে ঘরের ভেতরে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন শুধু বাইরে থাকা ভ্যাম্পায়ারই নয়, তাদের নিজেদের মধ্যেও কেউ সংক্রমিত হয়েছে কিনা সেই ভয় কাজ করতে শুরু করে। ঠিক তখনই একটা নতুন সমস্যা তৈরি হয়। দলের একজন বৃদ্ধ মানসিকভাবে ভেঙে পড়ে। এতদিন ধরে অন্ধকারে লুকিয়ে থাকা ক্ষুধা আর মৃত্যুর ভয়ে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সবাই তাকে শান্ত করার চেষ্টা করলেও সে কারোর কোনো কথা শোনে না। সে বাথরুমে যাওয়ার অজুহাতে বেরিয়ে যায়। তার ছেলে দরজার বাইরে অপেক্ষা করছিল, কিন্তু বেশ কিছুক্ষণ কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখে জানালাটা খোলা। বৃদ্ধ ইতিমধ্যেই বাইরে চলে গেছে। ছেলে আর দেরি না করে বাবাকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে সেই শব্দ শুনে একটা ভ্যাম্পায়ার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এবেন আর স্টেলা নিঃশ্বাস বন্ধ করে লুকিয়ে থাকে, কিন্তু বাইরে থাকা ছেলেটার চিৎকার শুনেই ভ্যাম্পায়ার আবার ঘর থেকে বেরিয়ে যায়। পর মুহূর্তেই তার আর্তনাদ থেমে গেলে সবাই বুঝে যায় আরেকজন মানুষ মারা গেল। এভাবেই দিন গড়িয়ে পৌঁছে যায় 18তম দিনে। হঠাৎ প্রবল তুষার ঝড় শুরু হয়। এবেন বুঝতে পারে এটাই তাদের শেষ সুযোগ। এই ঝড়ে ভ্যাম্পায়ারদের দৃষ্টিও সীমিত হয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় সবাই মিলে কাছে স্টোরে গিয়ে খাবার, ওষুধ, প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে হবে, কারণ আর কয়েকদিন পরেই তাদের সব খাবার শেষ হয়ে যাবে। সবাই জীবন বাজি রেখে অ্যাটিক থেকে বেরিয়ে পড়ে। বরফ ঝড়ের মধ্যে তারা কোনোভাবে স্টোরে পৌঁছে যায়। প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে করতেই হঠাৎ তারা একটা অদ্ভুত দৃশ্য দেখে। একটা ছোট্ট মেয়ে মাটিতে বসে কারো রক্তপান করছে। প্রথমে তাকে সাধারণ শিশু মনে হলেও কয়েক সেকেন্ডের মধ্যেই সে বিকৃত মুখে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে। সে আসলে একটা শিশু ভ্যাম্পায়ার। হঠাৎ আক্রমণে সবাই হতভম্ব হয়ে যায়। অনেক কষ্টে এবেন, টেলার আর বাকিরা মিলে তাকে চেপে ধরে। শেষ পর্যন্ত কুঠারের এক আঘাতে তার মৃত্যু হয়। কিন্তু তাদের দুর্ভাগ্য এখানেই শেষ হয় না। স্টোর থেকে বের হবার আগেই তুষারঝড় থেমে যায়। এখন যদি তারা বাইরে বের হয়, তাহলে ভ্যাম্পায়ারদের চোখ এড়িয়ে বাঁচা প্রায় অসম্ভব। তখন দলের মধ্যে একজনের মনে পড়ে হেলেনের বাড়িতে একটা শক্তিশালী আল্ট্রাভায়োলেট লাইট আছে। যদিও সেটা সূর্যের আলো নয়, কিন্তু হয়তো কিছুটা কাজ করতে পারে। এবেন সঙ্গে সঙ্গে একটা নতুন পরিকল্পনা করে। সে একাই হেলেনের বাড়িতে যাবে আর ইচ্ছা করে শব্দ করে সব ভ্যাম্পায়ারদের নিজের দিকে টেনে নেবে। আর এই সুযোগে বাকিরা নিরাপদে পুলিশ স্টেশনে পৌঁছে যাবে। পরিকল্পনা মতো এবেন দৌড়তে শুরু করে। ভ্যাম্পায়াররাও তার পিছু নেয়। অন্যদিকে বাকি সবাই লুকিয়ে লুকিয়ে পুলিশ স্টেশনের দিকে এগোতে থাকে। হেলেনের বাড়িতে পৌঁছে এবেন দ্রুত জেনারেটর চালু করে। সব কিছু প্রস্তুত করেই সে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মাল্য তার সবচেয়ে প্রিয় সঙ্গী আইরিসকে ভেতরে পাঠায়। আইরিস দরজার ভেতরে ঢুকতেই এবেন হঠাৎ আল্ট্রাভায়োলেট লাইট চালু করে দেয়। প্রচণ্ড আলোয় আইরিসের পুরো শরীর পুড়তে শুরু করে। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এবেন বুঝতে পারে সূর্যের আলোর মতো না হলেও এই আলো ভ্যাম্পায়ারদের মারাত্মক ক্ষতি করতে পারে। কিন্তু সে এটাও জানতো বেশিক্ষণ এখানে থাকা যাবে না। তাই জেনারেটর নষ্ট হয়ে যাওয়ার আগেই সে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। মার্ল নিজের আহত সঙ্গীকে দেখে একটুও দয়া দেখায় না, বরং তার কষ্ট শেষ করে দিতে নিজ হাতেই তাকে হত্যা করে। এতেই বোঝা যায় তাদের দলে দুর্বলের জন্য কোনো জায়গা নেই।
এদিকে শহরের আরেক সাহসী মানুষ বিউফো ঠিক করে পালিয়ে নয় লড়াই করেই মরবে। সে একটা বিশাল বুলডোজার নিয়ে সরাসরি ভ্যাম্পায়ারদের উপর হামলা চালায়। একের পর এক ভ্যাম্পায়ারকে ধাক্কা মেরে ছিটকে ফেলে দেয়। কিছুক্ষণ মনে হচ্ছিল হয়তো সে সফল হবে, কিন্তু খুব দ্রুতই চারিদিক থেকে ভ্যাম্পায়ার তাকে ঘিরে ফেলে। শেষ চেষ্টা হিসেবে সে পুরো বুলডোজারটাই একটা বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা মেরে বিস্ফোরণ ঘটাতে চায়। দুর্ভাগ্যবশত সে বেঁচে যায়। তার পরের মুহূর্তেই মাল্য তার সামনে এসে দাঁড়ায়। সে শান্ত গলায় বলে, মানুষ যখন এমন এক শক্তির মুখোমুখি হয় যাকে সে হারাতে পারে না, তখন সে নিজেকেই ধ্বংস করার চেষ্টা করে। কথা শেষ করেই মাল্য নির্মমভাবে বিউফোকেও হত্যা করে। এই দৃশ্য দূর থেকে দেখে বাকিরা বুঝে যায় এই দানবগুলোর সঙ্গে সরাসরি লড়াই করে জেতা প্রায় অসম্ভব। বিউফোর মৃত্যুর পর বেঁচে থাকা মানুষগুলোরও মনোবল প্রায় ভেঙে পড়ে। তারা বুঝতে পারে এতদিন ধরে শুধু ভাগ্যের জোরেই বেঁচে আছে। ভ্যাম্পায়ারদের শক্তির সঙ্গে মানুষের লড়াই প্রায় অসম্ভব। অন্যদিকে এবেন কোনো মতে আবার পুলিশ স্টেশনে পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছে সে আর একটা ভয়ঙ্কর সত্য জানতে পারে। দলের একজন ইতিমধ্যেই সংক্রমিত হয়ে পড়েছে। ভ্যাম্পায়ারের কামড়ে সে ধীরে ধীরে বদলে যাচ্ছে। এবেন জানতো কয়েক ঘন্টার মধ্যেই সে আর মানুষ থাকবে না। তাই অনেক কষ্টে কাউকে কিছু না জানিয়ে সে তাকে আলাদা একটা ঘরে নিয়ে যায়। লোকটা নিজেও বুঝতে পেরেছিল তার শেষ সময় চলে এসেছে। কিছুক্ষণ পর সেই ঘর থেকেই ভেসে আসে এক গুলির শব্দ। এবেন ভারী মুখে বাইরে বেরিয়ে আসে, আর কাউকে কিছু বলার দরকার পড়ে না। সবাই বুঝে যায় আরেকজন সঙ্গীকে হারাতে হয়েছে। এরপর বেশ কয়েকটি দিন কেটে চলে আসে ২৭তম দিন। এবেন হঠাৎ দূরের একটা বাড়ি থেকে টর্চের আলো দেখতে পায়। এতগুলো দিনের মধ্যে এটাই প্রথম কোনো জীবিত মানুষের সংকেত। তাই সে আর টেলার দ্রুত সেই বাড়ির দিকে এগিয়ে যায়। ভেতরে ঢুকতেই তারা দেখতে পায় বিলি এখনও জীবিত আছে, কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছে সে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। ঘরের ভেতরে চারিদিকে রক্ত ছড়িয়ে আছে, আর কিছু দূরে পড়ে আছে তার স্ত্রী আর ২ মেয়ের মৃতদেহ। দৃশ্যটি দেখে এবেন হতবাক হয়ে যায়। সে বিশ্বাস করতেই পারছিল না বিলি নিজের পরিবারের সঙ্গে এমনটা করতে পারে। কাঁদতে কাঁদতে বিলি জানায় সে জানতো ভ্যাম্পায়াররা তাদের খুঁজে বের করবেই। তাদের হাতে পড়ে নির্মমভাবে মরার চেয়ে নিজের হাতেই সবাইকে শান্ত মৃত্যু দেওয়াটা তার কাছে সহজ মনে হয়েছে। কথাগুলো শুনে এবেনের খুব রাগ হয়। সে বিলির কলার চেপে ধরে বলে, পরিবারকে রক্ষা করতে হয়, নিজের হাতে হত্যা নয়। এই কথাটাই যেন পুরো সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলোর একটি। এরপর তারা ৩ জন আবার পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। পথে তারা যতটা সম্ভব অন্ধকার ব্যবহার করে এগোতে থাকে, কিন্তু হঠাৎ তারা একটা ছোট্ট মেয়েকে একা দাঁড়িয়ে থাকতে দেখে। স্টেলা তাকে দেখে দৌড়ে এগিয়ে যায়, কারণ সে ভাবে হয়তো মেয়েটা এখনও বেঁচে আছে। কিন্তু তার অজান্তেই একটা ভ্যাম্পায়ার দূর থেকে তাদের অনুসরণ করছিল। মেয়েটাকে বাঁচাতে গিয়ে তারা বিপদে পড়ে যায়। এবেন দ্রুত সেই ভ্যাম্পায়ারের দৃষ্টি নিজের দিকে টেনে নেয়, যাতে এই সুযোগে স্টেলা আর ছোট্ট মেয়েটা নিরাপদে সরে যেতে পারে। কিন্তু এতে করে এবেন আর টেলার আলাদা হয়ে যায়। কিছুক্ষণ পর সবাই আবার কোনো মতে এক জায়গায় মিলিত হয়। শুধু টেলারের কোনো খোঁজ পাওয়া যায় না। ঠিক তখনই বিলিও সেখানে পৌঁছে যায়, কিন্তু তার পেছনে চলে আসে একটা ভ্যাম্পায়ার। সে সোজা বিলির ওপরে ঝাঁপিয়ে পড়ে। এবেন, স্টেলা আর বাকিরা তাকে বাঁচানোর চেষ্টা করে। কিছুক্ষণ প্রচণ্ড ধস্তাধস্তির পর তারা ভ্যাম্পায়ারটাকে কাবু করতে সক্ষম হয়, কিন্তু লড়াইয়ের সময় বিলির হাত মারাত্মকভাবে কেটে যায়। এবেন ক্ষতটা দেখেই বুঝে যায় এটা সাধারণ আঘাত নয়। বিলিও সংক্রমিত হয়ে পড়েছে, আর কয়েক ঘন্টার মধ্যেই সেও ভ্যাম্পায়ারে পরিণত হবে। বিলি নিজের অবস্থাটা বুঝতে পেরে শান্ত গলায় এবেনকে বলে, আমাকে শেষ করে দাও, আমি ওদের একজন হয়ে যেতে চাই না। এই কথাটা শুনে এবেনের চোখে জল চলে আসে, কারণ এতদিনের বন্ধুত্ব, একসঙ্গে অসংখ্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে তারা, আজ তাকেই নিজের হাতে মেরে ফেলতে হবে। এটা এবেন কোনো মতেই মেনে নিতে পারছিল না, কিন্তু তারপরেও অনেক কষ্টে সে একটা কুঠার হাতে তুলে নেয়। পর মুহূর্তেই এক আঘাতে সব শেষ হয়ে যায়। এবেন মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। মনে হচ্ছিল প্রতিটা দিন যেন তার কাছ থেকে একজন একজন করে প্রিয় মানুষকে কেড়ে নিচ্ছে। এদিকে অন্ধকারের শেষ রাত শুরু হয়ে গেছে। মাল্য বুঝতে পারে আর কয়েক ঘন্টার মধ্যে সূর্য উঠবে, তাই সে তার পুরো দলকে এক জায়গায় জড়ো করে। তারপর একটা নির্দেশ দেয়,
কোনো প্রমাণ রেখে যাওয়া যাবে না, পুরো শহরেই আগুন লাগিয়ে দাও। মুহূর্তের মধ্যে ভ্যাম্পায়াররা চারিদিকে ছড়িয়ে পড়ে। তারা তেলের পাইপলাইন ভেঙে দেয়, জ্বালানি পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে। তারপর এক টুকরো আগুন, আর কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ব্যারো শহর আগুনে জ্বলতে শুরু করে। যে শহরটা 30 দিন আগে শান্ত ছিল, সেটা এখন বরফার আগুনের মাঝে ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক তখনই এবেন বুঝতে পারে এভাবে লুকিয়ে থাকলে আর কেউ বাঁচবে না। মাল্লোকে থামানোর জন্য কাউকে না কাউকে নিজের জীবন বাজি রাখতেই হবে। পুরো ব্যারো শহর তখন আগুনে জ্বলছে, চারিদিকে শুধু ধোঁয়া, আগুন আর মানুষের আর্তনাদের স্মৃতি। বেঁচে থাকা হাতে গোনা কয়েকজন মানুষ কোনোভাবে একটা নিরাপদ জায়গায় লুকিয়েছিল, কিন্তু এবেন বুঝে গিয়েছিল আর লুকিয়ে থেকে কোনো লাভ নেই। মার্লো বেঁচে থাকলে সূর্য ওঠার আগেই সে সবাইকে খুঁজে বের করবে। ঠিক সেই সময় ওয়াকি টকিতে টেলারের কণ্ঠ শোনা যায়। সে জানায় একটা গাড়ির নিচে লুকিয়ে আছে সে, কিন্তু চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে। যদি সে সেখানেই থাকে তাহলে আগুনে পুড়ে মারা যাবে, আর যদি বের হয় তাহলে ভ্যাম্পায়ার তাকে ছিঁড়ে ফেলবে। এবেন বুঝতে পারে তাকে বাঁচানোর একটাই উপায় আছে, কিন্তু সেই উপায়টা তাকে আর মানুষ থাকতে দেবে না। সে ধীরে ধীরে বিলির মৃতদেহের কাছে যায়। বিলি তখন সংক্রমিত ছিল, তার শরীরে ভ্যাম্পায়ারের রক্ত ছড়িয়ে পড়েছিল। এবেন একটা সিরিঞ্জে সেই সংক্রমিত রক্ত টেনে নেয়। স্টেলা বুঝতে পেরে তাকে থামানোর চেষ্টা করে। সে জানতো একবার এই রক্ত শরীরে প্রবেশ করলে আর ফিরে আসার কোনো পথ থাকবে না, কিন্তু এবেনের সিদ্ধান্ত বদলায় না। সে শান্তভাবে নিজের হাতে সিরিঞ্জটি ঢুকিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীর কাঁপতে শুরু করে, চোখের রং বদলে যায়, শিরাগুলো ফুলে ওঠে, মুখে ফুটে ওঠে অমানসিক হিংস্রতা। কিন্তু আশ্চর্যের বিষয়, নিজের মন আর বিবেকের ওপর সে এখনও নিয়ন্ত্রণ হারায়নি। সে জানতো সূর্য ওঠার আগে পর্যন্তই তার হাতে সময় আছে, এরপর সে নিজেও আর মানুষ থাকবে না। এবেন ধীরে ধীরে আগুন ঘেরা রাস্তায় বেরিয়ে আসে। অন্যদিকে মার্লো দাঁড়িয়ে নিজের জয় উপভোগ করছিল। তার বিশ্বাস ছিল পুরো শহরে আর কোনো মানুষ জীবিত নেই, কিন্তু হঠাৎ সে দেখে অন্ধকারের মাঝখান থেকে একজন মানুষ তার দিকেই হেঁটে আসছে। প্রথমে সে অবাক হয়, তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝতে পারে এটা আর সাধারণ মানুষ নয়, এবেন নিজের শরীরে ভ্যাম্পায়ারের শক্তি নিয়ে এসেছে। দুজন একে অপরের সামনে দাঁড়ায়, চারিদিকে আগুন জ্বলছে, বরফের ওপর পড়ে আছে রক্ত। তখনই শুরু হয় সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর লড়াই। মার্লো শত শত বছরের অভিজ্ঞতা ছিল, অন্যদিকে এবেন মাত্র কয়েক মিনিট আগে একটি শক্তি পেয়েছে। তবুও সে এক মুহূর্তের জন্য পিছিয়ে যায় না। দুজনে একে অপরকে আঘাত করতে থাকে। একবার মার্লো এগিয়ে যায়, পর মুহূর্তে এবেন পাল্টা আঘাত করে। চারপাশে ঘরবাড়ি ভেঙে পড়তে শুরু করে। মার্লো বুঝতে পারে এবেন সাধারণ মানুষের মতো লড়ছে না, সে নিজের জীবনের শেষ শক্তিটুকু দিয়ে যুদ্ধ করছে। শেষ মুহূর্তে মার্লো ঝাঁপিয়ে পড়ে, এবেনকে শেষ করে দিতে চায়, কিন্তু এবেন ঠিক সেই সময় তার হাত মার্লোর মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। প্রচণ্ড শক্তিতে এক ঝটকায় তার পুরো মাথা প্রায় ছিঁড়ে ফেলে। মার্লো মাটিতে পড়ে যায়। কয়েক সেকেন্ড ছটপট করার পর অবশেষে তার মৃত্যু হয়। নিজেদের নেতাকে মারা যেতে দেখে বাকি সব ভ্যাম্পায়াররা আর এক মুহূর্ত সেখানে থাকে না। তারা দ্রুত শহর ছেড়ে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়, কারণ তারা জানতো আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে। এদিকে আগুনের ভেতর থেকে স্টেলা আর বেঁচে থাকা মানুষগুলো বেরিয়ে আসে। তারা দেখে এবেন এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরের পরিবর্তন আরও স্পষ্ট হয়ে উঠেছে। সে জানে তার সময় শেষ। সে ধীরে ধীরে স্টেলার কাছে এগিয়ে আসে। দুজনের চোখে তখন হাজারো না বলা কথা, এতদিনের দূরত্ব, ভুল বোঝাবুঝি, সব কিছু যেন এই শেষ কয়েক মিনিটের মধ্যেই মুছে যায়। এবেন আর স্টেলা পাশাপাশি বসে দিগন্তের দিকে তাকিয়ে থাকে। অনেক দিন পর অবশেষে সূর্যর প্রথম আলো দেখা যায়। ধীরে ধীরে সেই আলো এসে পড়ে এবেনের মুখে। প্রথমে তার শরীর থেকে ধোঁয়া উঠতে শুরু করে, তারপর পুরো শরীর আগুনে পুড়তে থাকে, কিন্তু সে একবারও চিৎকার করে না। শেষ মুহূর্ত পর্যন্ত সে শুধু স্টেলার দিকেই তাকিয়ে থাকে। স্টেলা তাকে শক্ত করে জড়িয়ে ধরে, আর তার কোলে ধীরে ধীরে ছাই হয়ে যায় এবেন। আর এভাবেই শেষ হয় 30 ডেজ অফ নাইট সিনেমার সম্পূর্ণ গল্প। তো বন্ধুরা, এই ছিল সিনেমাটির ডিটেলস এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন,
সিনেমাটির কাহিনীকে নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আমি আবারও ফিরে আসব এমনই সব রহস্যময় ও ভয়ঙ্কর সিনেমার এক্সপ্লেন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।